বাবিল যে অন্য কারোর সঙ্গে প্রেম করছে জেনে গেল মিঠিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় কিষানও মিঠির উপর রেগে যায় আর বলে, শোনো, আমি কিন্তু তোমার বয়সে বড়, তাই আর যাই হোক তুমি কিন্তু আমাকে এই সেট আপ টেপ বলবে না, বুঝতে পেরেছ? তাই আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু আমি উল্টোপাল্টা কিছু করে ফেলতে পারি। তখন তো মিঠি এই কথা শুনে প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে, এই তুমি কি করবে? হ্যাঁ, কি করবে তুমি? আমাকে ভয় দেখাচ্ছ? তখন কিষানু বলে, কি করব? টানতে টানতে হিড় হিড় করে গাড়িতে বসিয়ে তারপর বাড়িতে নিয়ে যাব, বুঝতে পেরেছ? তার জন্য আমার সঙ্গে একদম অসভ্যমি করবে না। তখনই মিঠি বলে, দেখেছিস কেমনভাবে কথা বলছে, অসভ্য লোক একটা। তখন তো মিঠির বন্ধুরা মিঠির কথা শুনে হাসতে থাকে। তারপরে দেখা যাবে কিষানু বলে, শোনো, তুমি না একটু সাবধানে কথা বলো, কারণ তোমার মিথ্যেগুলো তো এভাবেই ধরা পড়ে যায়। এই যে তুমি তোমার বন্ধুদের কাছে মিথ্যে কথা বললে, তুমি নাকি আমাকে চেনোই না। তাহলে তখন মিঠির বন্ধুরা বলে, আচ্ছা মিঠি, এবার তুই বরং বাড়ি যা, আমরাও বাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে? এই বলে ওরা সেখান থেকে বেরিয়ে পড়ে। তখনই কিষানু মিঠিকে বলে, এবার চল গাড়িতে উঠ, আমাদেরকেও তো যেতে হবে। তখন মিঠি বলে, না, তোমার সঙ্গে আমি যাব না। তখন কিষানু বলে, দেখো, একদম এরকমভাবে আমার সঙ্গে কথা বলবে না, কারণ আমি তোমার গুরুজন হই। আর তাছাড়া তুমি না একটু অসভ্য আছো, তোমাকে শাসন করে তারপরে ঠিক করতে হবে। আর তোমার কি কি সমস্যা আছে সেটাও আমাকে দেখতে হচ্ছে। তার জন্যই তো আমি এসেছি। তখন মিঠি বলে, আচ্ছা তোমাকে আসতে বলেছে কে? তুমি কেন আমার সঙ্গে আঠার মতো লেগে আছো বলো তো? তোমাকে তো আমি সহ্য করতে পারছি না। যেমন আমার আঠার মতো আমার পিছন পিছন লেগে আছো। তোমাকে এখানে আসতে বলেছে কে? তোমাকে কি আমি একবারও বলেছি এখানে আসতে? তখনই কিষানু বলে, শোনো, আমি না মোটেও তোমার সঙ্গে আঠার মতো লেগে নেই। আমার স্যার আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেটাই আমি পালন করছি, আর কিছুই না, কারণ আমার স্যার আমার কাছে সবকিছু। তখন মিঠি বলে, তোমার স্যার তোমাকে দায়িত্ব দিয়েছে? মানে কি দায়িত্ব দিয়েছে? আজকে আমি বাড়িতে গিয়ে সবার সঙ্গে কথা বলবো। তখন তখন কিষানু বলে, হ্যাঁ, বলতেই পারো, তুমি তোমার বাড়িতে গিয়ে কথা বলবে, সেটা কি বারণ করব নাকি? তখন মিঠি বলে, হ্যাঁ তাই তো, আমি নতুন কাকুর সঙ্গেও কথা বলবো। তুমি না অনেক অসভ্য একটা লোক। তোমাকে কে বলেছে এখানে আসতে? কে বলেছে? আমি কি বলেছি নাকি তোমাকে আসতে? তখনই কিষানু বলে, তুমি না অত্যন্ত অসভ্য অসভ্য একটা মেয়ে। তোমার মধ্যে অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে না শাসন করে তারপর ঠিক করতে হবে। তোমাকে তো কেউ আজ পর্যন্ত শাসন করেনি, তার জন্যই তোমার এই অবস্থা। আর তাছাড়া স্যার না আমাকে একটা দায়িত্ব দিয়েছে, স্যার আমাকে একটা প্রস্তাব দিয়েছে বলতে পারো। সেটাই আমি যাচাই বাছাই করে দেখছি, যে তুমি সেই প্রস্তাবের জন্য কতটা যোগ্য, সেটাই আমি যাচাই বাছাই করে দেখছি, আর কিছুই না। তখন মিঠি এই কথা শুনে প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে, কি বলছো তুমি? কিসের প্রস্তাব দিয়েছে? হ্যাঁ, কিসের প্রস্তাব দিয়েছে? শোনো, আমি না একদম এসব কিছু সহ্য করব না। কারো কোনো কথাই আমি সহ্য করব না। আমি দরকার হলে বাড়িতেও থাকব না। আমার তো বিদেশে চলে যাওয়ার কথা আছে, আমি দরকার হলে বিদেশে চলে যাব। তখন কিষানু বলে, না, যেতেই পারো, কিন্তু তোমার কাছে তো কোনো চাকরিও নেই। তখন মিঠি বলে, তাতে কি হয়েছে, চাকরির অভাব আছে নাকি? তখন কিষানু বলে, তাহলে চাকরি কোথায় পাবে তুমি এখন? আর তাছাড়া তোমাকে আমি বিয়ে করব কিনা সেই প্রস্তাব দিয়েছিল আমার স্যার, সেটাই আমি দেখছি যে তুমি আমার যোগ্য কিনা আদৌ। তখন মিঠি বলে, আশ্চর্য তো, তোমার এত বড় সাহস, তুমি আমাকে এইভাবে অপমান করছো? না, আমি এটা একদম সহ্য করব না, আমি চলে যাব। এ বলে চলে যেতে লাগলে মিঠির হাত ধরে ফেলে কিষানু আর বলে, দেখো, আমাকে অসভ্যতাম করতে একদম বাধ্য করবে না। তখন মিঠি বলে, তুমি আমার গায়ে হাত দিলে কেন? তুমি না অত্যন্ত অসভ্য একটা লোক। আমার সঙ্গে কেউ কোনোদিনও এরকম ব্যবহার করেনি। তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? সেটা আমি জিজ্ঞাসা করব। আজকে আমি নতুন কাকুকে বলবো যে তুমি কতটা অসভ্য। আসলে তুমি আমার সামনে যেরকমটা দেখাও না, ওরকমটা না। সবার সামনে একটা অন্য রূপ দেখাও, আর আমার সামনে তুমি একটা অন্য রূপ দেখাও। তার জন্য কেউ বিশ্বাস করতে চায় না তো কিছু। কিন্তু আজকে আমি নতুন কাকুকে সরাসরি গিয়ে জিজ্ঞাসা করব যে আমি কি তার কাছে এতটাই বোঝা হয়ে গেলাম? আমি তো শুধুমাত্র বিদেশ যাইনি আমার মায়ের কষ্ট হবে বলে। কিন্তু না, এবার দেখছি আমাকে চলে যেতেই হবে, আমি চলে যাব। তখন কিষানু বলে, শোনো, তুমি আমার আদর যোগ্য কিনা সেটা তো আমাকে যাচাই করে নিতে হবে। সেটাই দেখছি। সেটা যাচাই করে দেখতে পেলাম যে তোমাকে শাসন করার দরকার আছে। তোমাকে না আজ পর্যন্ত কেউ শাসন করেনি। তাই আমি একজন ডক্টর, আমাকে কি তোমার অযোগ্য মনে হচ্ছে নাকি? তখন মিঠি বলে, শোনো, আমি না বিয়ে করব না। আমার আমার স্ট্যান্ড পয়েন্টে আমি দাঁড়িয়ে থাকতে পারি। আমি বাড়ির লোকদের সঙ্গে আজকেই গিয়ে কথা বলবো, আমি বারণ করে দেব। আমি কোনো বিয়ে টিয়ে করব না, ইনফ্যাক্ট আমি কাউকেই বিয়ে করতে চাই না। তখন একথা শুনে কিষানু তাকিয়ে থাকে আর বলে, ঠিক আছে, তাহলে তো আমার কাজটাও তুমি সহজ করে দিলে। আমি তো আর না করতে পারিনি। তুমি বরং বললেই এই ব্যাপারটা বন্ধ হয়ে যাবে। তুমি বরং আমার হয়ে সবাইকে বারণ করে দিও যে তুমি আমাকে বিয়ে করবে না, বুঝতে পেরেছ? তখন মিঠি বলে, হ্যাঁ, আমি তো বারণ করবই। তোমার মতো একটা মানুষকে আমি কোনোদিনও বিয়ে করব না। তুমি না ডক্টর, তাহলে তুমি কেন আমার পিছন পিছন ঘুরছো? এভাবে তুমি আমার পিছন পিছন একদমই ঘুরবে না।
তখন কিষাণু বলে, মোটেও না, তোমার পিছন পিছন আমি একটুও ঘুরছি না, শুধুমাত্রই আমার স্যারের কথা রাখছিলাম, আদেশ অমান্য করতে পারি না তো, সেজন্য আর কি। না হলে তোমার পিছনে ঘোরার না আমার কোনো কারণ নেই। আর আমি কিন্তু তোমার থেকে বড়, সেটা মনে রাখবে। আমি কিছু বললে সেটা কিন্তু শুনতে হবে তোমাকে, শাসন করেই ঠিক করব। তখন মিঠি বলে, তোমার কথাগুলো না আমার একদম শুনতে ইচ্ছে করছে না, তুমি অত্যন্ত অসভ্য একটা লোক। তখনই কিষাণু বলে, তাই নাকি? আমি অনেক অসভ্য? আছে, ঠিক আছে, তাহলে আজকে তোমাদের বাড়িতে গিয়েই না হয় খোলামেলা কথা হবে সবার সঙ্গে, সেটাই না হয় ভালো হবে, আমার জন্য ভালো হবে। ব্যাপারটা বুঝে পেরেছ? এই বলে মিঠিকে নিয়ে বাজিতে চলে যায় কেশানু। ওদিকে সবাই একসঙ্গে বসে আড্ডা দিচ্ছিল। তখনই মিঠি এসে রাগান্বিতভাবে বসলে নতুন বলে, ব্যাপার মিঠিমা, কি হয়েছে? তখন মিঠি বলে, এই যে এই লোকটা। তখন কিষানু বলে, হ্যাঁ আমি দোষী। তারপর ঠাম্মি বলে, মিঠি, তুই না কোনোদিনও কারোর সঙ্গে মিলে চলতে পারবি না। তখন মিঠি বলে, হয়েছে, তোমাকে সেসব ভাবতে হবে না ঠাম্মি, তুমি চুপ করো তো। তখন ঠাম্মি আর কিছুই বলে না। তারপর নতুন বলে, মিঠিমা, কি হয়েছে বল, এভাবে কথা বলছিস কেন? এভাবে কেউ কারোর সঙ্গে কথা বলে? তখন মিঠি বলে, আচ্ছা নতুন কাকু, তুমি নাকি ওকে নাকি প্রস্তাব দিয়েছ, যে আমাকে বিয়ে করতে বলেছ? আমি কি তোমার কাছে এতটাই বোঝা হয়ে গেলাম যে তুমি আমাকে ঘাড় থেকে নামানোর জন্য এই লোকটার কাছে এর প্রস্তাব দিয়েছ? তখন তো এই কথা শুনে নতুন কি বলবে বুঝতে পারে না। ওদিকে সবাই হাঁ করে তাকিয়ে থাকে। তখন মিঠি বলে, আমি তো বিদেশ যাব ভেবেছিলাম, কিন্তু মায়ের কষ্ট হবে বলে আর এত নালা কাণ্ডের মধ্যে যাওয়ার সুযোগ পাইনি, কিন্তু এবারে কিন্তু আমি চলে যাব। তাহলে আমি বলতেই পারিছি না আমি চলে যেতাম। তখন নতুন বলে, মিঠিমা, এটা কেমন কথা বলো তো? হ্যাঁ, আমি বিয়ের প্রস্তাব দিয়েছি, কিন্তু তোমার ভালো না লাগলে সেটা তুমি বারণ করে দেবে? আমি সামান্য একটা কথা বলেছি, তোমরা দুজনের সঙ্গে কথা বলবে, তোমাদের যদি দুজনের সঙ্গে দুজনে মেলে তাহলেই তো বিয়েটা হবে, না হলে তো আর হবে না, তাই না? ওদিকে বাবিল ফোনে কার সঙ্গে যেন কথাই বলছে, যা দেখে মিথিল অনেকটা অবাক হয়। তারপরেই দেখা যাবে নতুন মিঠিকে বলে, মিঠিমা, তুমি তো এরকম ছিলে না, তুমি এরকমভাবে কেন ব্যবহার করছো বলো তো? তখন মিঠি বলে, না নতুন কাকু, আমি না বুঝতে পারছি না, তুমি শেষ পর্যন্ত এই ছেলেটার সঙ্গে কিনা আমার বিয়ে ঠিক করলে? তখনই এই কথা শুনে অবাক হয় সবাই। তারপরেই বুবলাই বলে, মিঠি, তুই কি চাস বলতো? কেন এরকম করে কথা বলছিস? কিষাণুর মতো ভালো ছেলে কি পাওয়া যাবে? তখন কিষাণু বলে, আচ্ছা ঠিক আছে, এসব না হয় বাদ হলো, আসলে সব দোষ আমার, কারণ দুটো মিথ্যা কথা বলে ধরা পড়ে গেছে, যে ওর বন্ধুদের কাছে মিথ্যা কথা বলেছিল যে আমাকে না কেউ চেনে না, সেই জন্য। তখনই ওর বন্ধুদের কাছে ধরা পড়ে গেছে যে আমাকেও চেনে। আর তাছাড়া আমি দেখলাম যে ওর বন্ধুদের সঙ্গেও ফুচকা খাচ্ছে, তাই ভাবলাম ওকে বাড়িতে নিয়ে আসি। তাই বাড়িতে আনার জন্য কেন দাঁড়িয়েছিলাম সেটাও আমার দোষ হয়েছে, তাই দোষগুলো না আমার, সেজন্য রেগে গিয়ে তারপর এই কথাগুলো শোনাচ্ছে। ওকে না শাসন করা দরকার, শাসন করলেই এই সব কিছু ঠিক হয়ে যাবে। ওর ইগোতে লেগেছে তো। তখন তো কিষাণুর দোথা শুনে সবাই হাসতে থাকে। ওদিকে কিষাণু বলে, হ্যাঁ তাই তো, ওকে নিয়ে আসাতেই এত রেগে আছে আপনাদের মেয়ে, এত রেগে আছে না কি বলবো। তখন তো এই কথা শুনে মিঠি প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে, তুমি চুপ করো তো, তোমাকে বলেছিলাম আমাকে আনতে যেতে, আমাকে একদম আনতে যাবে না। তখন কিষাণু বলে, না, রাস্তায় দেখলে তো আমাকে নিয়ে আসতেই হবে, তাই না? তখন মিঠি বলে, না, আনতে হবে না। তখন কিষাণু বলে, না, আমি দেখলাম যে অনেক কিছু দোষ আছে ওর মধ্যে, যেগুলোকে আমাকেই ঠিক করতে হবে, শাসন করতে হবে, আমি তোর বড়, তাই না? তখন তো এই কথাগুলো শুনে সবাই আনন্দ করছিল, হাসাহাসি করছিল। আর তখনই অয়নদীপ বলে, মিঠিমা, তোর এই ছেলের পছন্দ নয়, এই ছেলে তো ডক্টর, আমার তো বেশ পছন্দ হয়েছে। আমি তো চিন্তা করে নিয়েছি যে আমার তো অসুখ আছে, তাই আমি তোমার কাছে যাব ডাক্তার দেখাতে। তখন কিষাণু খুব খুশি হয় আর বলে, আচ্ছা ঠিক আছে, যাবেন, কোনো সমস্যা নেই। তখন অয়নদীপ বলে, হ্যাঁ, হার্টের প্রবলেম তো। তখনই কুর্সি বলে, কি যে বলে না, একটু পরপর অসুস্থ বলে, 99% নাকি ব্লক হয়ে গেছে, 1% নাকি বাকি আছে, সেটাও নাকি যে কোনো সময় চলে যাবে। আমার তো মনে হচ্ছে এই লোকটা নাটক করছে, এই লোকটার না এসব কথাগুলোর আমার একদম সহ্য হচ্ছে না, একদম না। তখন তো কিষাণু এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন অয়নদীপ বলে, দেখেছো আমার সঙ্গে কেমন করে কথা বলছে, আমি নাকি আমার ওষুধ নিয়ে নাটক করছি, ঠিক আছে, আমি বরং ডাক্তার দেখিয়ে নেব, তাহলেই তো হবে। তখন ঠাম্মি বলে, বাবা, জামাই বাবা, তুমি রাগ করো না, আমার মেয়েটা না এরকমই, ও সবার সঙ্গে এরকমভাবে কথা বলে। তখন বড় ঠাম্মি লক্ষ্মীমণিকে বলে, কিরে ছোট, তারপর তোর ব্যাগপত্র গুছিয়েছিস? তখন লক্ষ্মীমণি বলে, কেন, আমি বলেছি না যে আমি যাব না? তখন বড় ঠাম্মি বলে, তাহলে তুই ঠিক করলি যে তুই যাবি না, আমি তো ভেবেছিলাম তুই যাবি, আর তুই ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিস, সেটাই তো ভেবেছিলাম। তখনই ছোট ঠাম্মি বলে, হ্যাঁ তাই তো, তুমি তো এরকমই মনে করবে, তাই না?
তখনই বড় ঠাম্মি বলে, যাক ভালোই হয়েছে তুই যাবি না, কারণ বৌমার মা যাবে তো, তখন আবার তোর ভালো লাগবে না, আর তুই গেলেও আমাদের খারাপ লাগতো না, কিন্তু যাক, না যাওয়ার সিদ্ধান্ত যখন নিয়েছিস তখন ভালোই করেছিস। তখন তো লক্ষ্মীমণি চমকে যায় আর বলে, বৌমা তোমার মা যাবে নাকি? তখনই কমলিনী বলে, হ্যাঁ আমার মা গেলেই যাবে, তা যে আপনার কি সমস্যা? তখনই ঠাম্মি বলে, হ্যাঁ তুমি তো এখন নিজের মাকেই বেশি ভালোবাসো, আমাকে তো আর এখন আর ভালোবাসো না, তাই না? তখন তো কমলিনী এই কথা শুনে চমকে যায়। তখন কুর্সি বলে, মা তুমি কি যে বলো না, আমি না অবাক হয়ে যাই। তখন মিঠিল বলে, মা তো মাই হয়, মায়ের জায়গা কি আর কেউ নিতে পারে নাকি? ওদিকে বাবেল ফোনে কথাই বলছে। তখনই মিঠিল বলে ওঠে, আচ্ছা তুমি কি কথাই বলবে? তোমার কি এদিকের কথার কোনো ধ্যান নেই? তুমি শুধুমাত্র কথা নিয়ে ব্যস্ত? এত কার সঙ্গে কথা বলছো বলো তো? কার সঙ্গে এত কথা বলছো তুমি? তখন এই কথা শুনে বাবিল ফোন রেখে দেয়। তারপরে বাবিল বলে, আসলে আমার একটা প্রোগ্রাম নিয়ে কথা হচ্ছিল, তাই কথা বলছিলাম। তখন মিঠিল বলে, শুধু প্রোগ্রাম নিয়ে এতক্ষণ? তখন বাবিল বলে, কেন তুই কি আমাকে সন্দেহ করছিস নাকি? তখন মিঠিল বলে, না তোমাকে সন্দেহ করছি না, তবে এই যে আমরা সবাই মিলে কথা বলছি, আর আমি তো তোমার সঙ্গে কথা বলতে এসেছি নাকি? আমি কি শুধুমাত্র বাড়িতে সবার সঙ্গে কথা বলতে আসি? তোমার সঙ্গে কি আমার কোনো কথা থাকতে পারে না? তখন বাবিল বলে, আশ্চর্য তো, যদি সবসময় বাড়িতে আসিস, সবার সঙ্গে কথা বলিস তাহলে? তখনই বাবিলের কথা শুনে মিঠিল বাবিলের দিকে তাকিয়ে থাকে। তখন বাবিল নতুনকে বলে, নতুন কাকু তোমরা না কোথায় যাবে বললে, কোথায় যাবে ঠিক করে আমাকে জানিয়ে দিও, আমি বরং সেখান থেকে বলবো। তখনই নতুন বলে, বাবিল তুই কি অফিস যাচ্ছিস নাকি? তখন বাবিল বলে, এই তো বেরোবো। তখন মিঠিল বলে, তুমি কি অফিস যাচ্ছ? তখনই বাবিল বলে, কেন তোর সন্দেহ হচ্ছে? না আমি রিয়াজ ঠেলে যাচ্ছি। তখন মিঠিল বলে, তুমি সত্যি রিয়াজ ঠেলে যাচ্ছ? তখন তো সবাই অবাক হয়ে মিঠিল আর বাবিলের দিকে তাকিয়ে থাকে। তখন বাবিল বলে, কেন তুই কি এখন আমাকে ফলো করবি নাকি? তখন মিঠিল বলে, শোনো আমার না সে অভ্যেস নেই, তুমি তো ভালো করেই জানো, আর তাছাড়া কদিন ধরে তোমার ফোনটা একদম ব্যস্তই থাকে, এত কার সঙ্গে কথা বলো আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি তুমি আমার সঙ্গে না কথা বলো, না আমাকে সময় দাও, না আমি তোমাকে সময় দিতে পারি।